আজকের এই স্বল্প সময়ের আলোচনায় আমরা ডিকোড করব সেই আলোচিত 111 বা 111কে। সময় খুব কম, তাই চলুন একটু ফাস্ট এগোই। এই পুরো ঘটনাটা বুঝতে হলে সবার আগে আমাদের একটা বিশেষ টার্ম বুঝতে হবে, আর তা হল -2 ফর্মুলা। শব্দটা নিশ্চয়ই শুনেছেন, তাই না? সহজ কথায় বললে এটা ছিল তৎকালীন সামরিক বাহিনী এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের একটা মাস্টার প্ল্যান, একটা গোপন ছক। এর একমাত্র লক্ষ্য কি ছিল জানেন? দেশের প্রধান দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে চিরতরের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো। কোনোরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব এই পুরো সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত লক্ষ্যই ছিল এই দুইজনকে মাইনাস করে দেশের রাজনৈতিক দৃশ্যপট একেবারে নতুন করে নিজেদের মতো সাজানো। কিন্তু প্রশ্ন হল, এমন চরম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? এর উত্তর পেতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে 2006 সালের দিকে তাকাতে হবে। সে সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস এমন একটা পর্যায়ে পৌঁছায় যে দেশ রীতিমতো খাদের কিনারায় চলে যায়। একদিকে বিএনপি বিচারপতিদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করে দেয়, যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অন্যদিকে ২৭ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ ডাকে সেই বিখ্যাত লগি বৈঠার সমাবেশ। সেখানে ঘটে যায় মর্মান্তিক এক সংঘর্ষ, প্রাণ হারান ১১ জন মানুষ। এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন ২৯ অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ নিজেই বিতর্কিতভাবে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন। এই পুরো অস্থিরতার চূড়ান্ত পরিণতি আমরা দেখি ২০০৭ সালের ৩ জানুয়ারি, যখন আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা আসন্ন নির্বাচন পুরোপুরি বয়কটের ঘোষণা দেয়। ব্যাস, বিস্ফোরণের জন্য মঞ্চ একদম প্রস্তুত। আর তখনই আসে সেই টার্নিং পয়েন্ট, ১১-১১ হস্তক্ষেপ। ১১ জানুয়ারি ২০০৭, মাত্র ১ ঘণ্টার সেই নাটকীয় ক্ষমতা দখলের পর্ব। ঠিক কি ঘটেছিল সেদিন বঙ্গভবনের ভেতরে? চলুন একটু টাইমলাইন ধরে দেখি। কাটায় কাটায় বিকেল ৩টা, ৩ বাহিনীর প্রধান একসাথে বঙ্গভবনে ঢোকেন। শুরু হয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সাথে রুদ্ধদ্বার বৈঠক। রাষ্ট্রপতি হয়তো একটু সময় চেয়েছিলেন, কিন্তু নবম পদাতিক ডিভিশনের জিওসির দিক থেকে চাপটা এতই জোরালো ছিল যে তাকে আসলে কোনো সুযোগই দেওয়া হয়নি। তিনি পদত্যাগে বাধ্য হন। এরপর ঘড়ির কাঁটায় বিকেল ৪টা, মাত্র ১ ঘণ্টার ব্যবধানে দেশে জরুরি অবস্থা জারি হয়ে যায়। কোনো রকম গোলাগুলি বা রক্তপাত ছাড়াই একদম নিঃশব্দে দেশের বেসামরিক ক্ষমতা চলে যায় সামরিক বাহিনীর আশীর্বাদপুষ্ট একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে। জাস্ট আনবিলিভেবল, তাই না? ক্ষমতা হাতে পাওয়ার পর তারা এক মুহূর্ত দেরি করেনি, সোজা সেই -2 বাস্তবায়নের মিশনে নেমে পড়ে। চারদিক থেকে রাজনৈতিক নেতাদের উপর শুরু হয় সাঁড়াশি অভিযান। ৮ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়, আর রিমান্ডে চলে ব্যাপক নির্যাতন। এরপর ১৬ জুলাই যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন শেখ হাসিনা, আর ৩ সেপ্টেম্বর নির্বাসনে যেতে সরাসরি অস্বীকৃতি জানানোয় খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়। এখানে কিন্তু শেষ নয়। দুর্নীতি দমন কমিশন বা দুদককে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনীতিবিদদের ভয় দেখিয়ে কিংস পার্টি গঠনের জোর চেষ্টা চালানো হয়। এমনকি দলগুলোর ভেতরেই সংস্কারের নামে অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়া হয়। এক কথায়, দেশের পুরো রাজনৈতিক কাঠামোর উপর এটা ছিল একটা বহুমুখী আর নির্মম আঘাত। ঠিক এই সময়টায় যখন রাজনীতিতে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তখন একটা নতুন চমক আসে। ৭ ফেব্রুয়ারি নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুস ঘোষণা দেন, দেশ ও মানুষের প্রয়োজনে আমি রাজনীতিতে নামতে রাজি আছি। সামরিক সরকারের প্রচ্ছন্ন আশীর্বাদে তিনি নাগরিক শক্তি নামে একটা তৃতীয় রাজনৈতিক ফ্রন্ট গঠনের চেষ্টাও করেছিলেন। কিন্তু এই চেষ্টাটা ছিল খুবই ক্ষণস্থায়ী। মে মাসের মধ্যেই তিনি রিয়ালিটিটা বুঝতে পারেন। পরিস্থিতি অনুকূল নয় দেখে তিনি তার এই সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসেন। ফলে সামরিক বাহিনীর তৃতীয় একটা ফ্রন্ট দাঁড় করানোর এই মেগা প্রজেক্টও শেষ পর্যন্ত ব্যর্থতার মুখ দেখে। তো যখন দেখা গেল -2 ফর্মুলা কাজে লাগছে না, তখন সামরিক বাহিনীর তো একটা সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজতেই হবে, তাই না? এই গল্পের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল টার্নিং পয়েন্টটা আসে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে। সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তখন দিল্লি সফরে যান। বিভিন্ন নির্ভরযোগ্য সোর্স থেকে জানা যায়, ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সে সময় তাকে একটা গ্যারান্টি দিয়েছিলেন।
তিনি আশ্বস্ত করেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে সেনাপ্রধানের চাকরির কোনো ক্ষতি হবে না। ব্যাস, এই কূটনীতিক আশ্বাসের পরই দৃশ্যপট পাল্টে যায়। সামরিক বাহিনী তাদের সেই ব্যর্থ -2 পরিকল্পনা থেকে পিছু হটে এবং নিজেদের পিঠ বাঁচাতে ধীরে ধীরে আওয়ামী লীগের দিকেই ঝুঁকে পড়ে। সে সময় রাজনৈতিক নেতাদের উপর আসলে ঠিক কী লেভেলের প্রেশার ছিল তার একটা শিওরে ওঠার মতো উদাহরণ হল তারেক রহমানের ঘটনাটি। রিমান্ডে অমানবিক নির্যাতনের কারণে তার পায়ের মাংসপেশি সংকুচিত হয়ে যায়, যাকে মেডিকেলের ভাষায় বলে ডিজিউজ অ্যাট্রফি। 11ই সেপ্টেম্বর 2008 চিকিৎসার জন্য তিনি যখন লন্ডনে যাওয়া প্রস্তুতি নিচ্ছেন, তখন বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। চিন্তা করুন অবস্থাটা। তাকে রীতিমতো বাধ্য করা হয় একটা সাদা কাগজে এই মুছে লেখা দিতে যে আমি আর কখনো এ দেশের রাজনীতির সঙ্গে জড়িত হব না। এই মুছেলেখা আদায়ের পরই কেবল তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর এই সব নাটকীয়তার চূড়ান্ত পরিণতি হিসেবে আসে 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচন। প্রেক্ষাপটটা একবার ভাবুন। একদিকে সামরিক বাহিনীর সেই সেফ এক্সিট প্ল্যান, অন্যদিকে দলের ভেতরের সংস্কারপন্থী অংশ, আর জোটের চাপে রীতিমতো কোণঠাসা একটা বিএনপি। এরকম একটা অসম নির্বাচনে তীব্র চাপের মুখে বিএনপি অংশ নিতে বাধ্য হয়। আর ফলাফল সেটাও ছিল অভাবনীয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট বিপুল ব্যবধানে জয়ী হয়ে পায় 230টি আসন, আর বিএনপির 4 দলীয় জোট পায় মাত্র 30টি আসন। সহজ হিসাবে 11-11 এই পুরো ঘটনার সবচেয়ে বড় রাজনীতিক লাভবান হয়েছিল আওয়ামী লীগ, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএনপি। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। 2007 সালের সেই 1-11 কারিগররা হয়তো নিজেদের স্বার্থ গুছিয়ে একটা সেফ এক্সিট নিয়েছিল, কিন্তু সেই সামরিক হস্তক্ষেপ কি বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে চিরস্থায়ী একটা ফাটল ধরিয়ে দিয়ে গেল? এই ঘটনাগুলোই কি 2014, 2018 এবং সবশেষ 2024 সালের সেই বিতর্কিত এবং একতরফা নির্বাচনগুলোর পটভূমি বা ভিত তৈরি করে দিয়েছিল? উত্তরটা আপনাদের ভাবনার উপরই ছেড়ে দিলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো পুরো বিষয়টিকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।